Welcome to today's class. Hope you all are doing well out there. This is my first class with you after the vacation. We will start a new topic today, and our today's textbook is Robinson Crusoe. We will discuss several matters regarding Daniel Defoe and about Robinson Crusoe. So, before starting the class formally, I would like to introduce myself at first. I am Fatima Sultana, lecturer, Department of English, Maulvi Government College, Maulvi. So, before starting the main text, let me discuss something about the author, Daniel Defoe. So, Daniel Defoe was born on 1660 and he died on 24th April 1731. And he was born as Daniel Foe. So, his actual name was Foe, and later he added D with that title. And he was an English trader, writer, journalist, pamphleteer, and spy. He is most famous for his novel Robinson Crusoe, though he has written almost 317 more pieces, and it was published in 1719, which is claimed to be second only to the Bible in its number of translations. He has been seen as one of the earliest proponents of the English novel and helped to popularize the form in Britain with others such as Afraben and Samuel Richardson. Defoe wrote many political tracts and was often in trouble with the authorities and spent a period in prison. Intellectuals and political leaders paid attention to his fresh ideas and sometimes consulted with him. তো আমরা এখানে যেটা দেখছি যে ডেফো ছিলেন একাধারে একজন ব্যবসায়ী, একজন লেখক, একজন জার্নালিস্ট এবং উনি পামফলেট লিখতেন। একই সাথে তিনি ছিলেন একজন স্পাই। এবং তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে 1660 সালে এবং মৃত্যুবরণ করেন 1731 সালে। তার অরিজিনাল নাম হচ্ছে ড্যানিয়েল ফো। পরবর্তীতে উনি ডে শব্দটা অংশটুকু এই ফোর সাথে হচ্ছে অ্যাড করেন। এটা ইটস এ কাইন্ড অফ এ একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির সাথে রিলেট করার জন্য। এবং এই উনার সবচেয়ে ফেমাস যে নভেলটা সেটা আমরা সবাই চিনি, সেটা হচ্ছে রবিনসন ক্রুসো। এটা পাবলিশ হয় হচ্ছে 1719 সালে। সো ডিফোর বয়স হচ্ছে তখন অলমোস্ট 59, যেহেতু উনি 1660 সালে জন্মগ্রহণ করেছেন। তো আমরা দেখি যে এই বইটা এত বেশি ট্রান্সলেট হয়েছে পৃথিবীর বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, যে বলা হয় যে শুধুমাত্র বাইবেলই এত বেশিবার ট্রান্সলেট হয়েছে এবং বাইবেলের পরে সেকেন্ড প্লেসে হচ্ছে অ্যাকচুয়ালি এই বইটা ট্রান্সলেশনের দিক থেকে এগিয়ে আছে। তো এই বইটা কেন বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইংলিশ নভেল। এর আগে আমরা যেসব বই পাই সেগুলোর মধ্যে ইংলিশ নভেলের যে ক্যারেক্টারিস্টিক্স বেসিক্যালি যেসব বই দিয়ে স্টার্ট হয়েছে, যেমন স্যামুয়েল রিচার্ডসনের বই দিয়ে, আফরাবেনের বই দিয়ে এবং এই ডিফোর রবিনসন ক্রুসো দিয়ে। তো দ্যাটস ওয়াই এটাকে হচ্ছে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইংলিশ নভেলস বলে ধরা হয়। তো আমরা এরপরে দেখি, we were talking about his works in this chapter. Defoe was a prolific and versatile writer, producing more than 300, almost 318 actually, workbooks, pamphlets, and journals on diverse topics including politics, crime, religion, marriage, psychology, and the supernatural. He was also a pioneer of business journalism and economic journalism. তো আমরা যেটা দেখি যে উনি আসলে অনেক ধরনের লেখা ওনার জীবনে লিখে গেছেন। কখনো উনি হচ্ছে রাজনীতি নিয়ে লিখেছেন এবং এই জন্য ওনাকে বারবার জেলেও যেতে হয়েছে। উনি কখনো ক্রাইম নিয়ে লিখেছেন, কখনো ধর্ম নিয়ে, কখনো বিবাহ নিয়ে, কখনো সাইকোলজি, এমনকি হচ্ছে সুপারন্যাচারাল বিষয় নিয়েও উনি লিখেছেন এবং এত বেশি লিখেছেন যে সংখ্যাটা প্রায় 318। তো উনি যা কিছুই লিখেছেন কিনা এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আসলে ধরা হয় ওনার নভেলগুলোকে। নভেলও উনি অনেকগুলো লিখেছেন, এর মধ্যে ইম্পর্টেন্ট হলো রবিনসন ক্রুসো, এ জার্নাল অফ দ্য প্লেগ ইয়ার, কর্নেল জ্যাক, মল ফ্লান্ডার্স, ক্যাপ্টেন সিঙ্গলটন, এটসেট্রা। এছাড়াও উনি মেবি রূপজানা নামে আরেকটি নভেলও লিখেছেন, দ্যাট ইজ অলসো ফেমাস। এছাড়াও তাকে বলা হয় যে বিজনেস জার্নালিজম বা ইকোনমিক জার্নালিজম নিয়ে প্রথম যারা লিখেছেন তাদের মধ্যে ড্যানিয়েল ডিফো হচ্ছেন অন্যতম, যারা এই দুইটা জার্নালকে বেসিক্যালি হচ্ছে ফেমাস করার পিছনে অবদান রেখেছেন।
Then next we are discussing about we are going to discuss about a little introductory piece here about Robinson Crusoe. So Robinson Crusoe is actually a novel which I have already told you, and it was written by Daniel Defoe. It was first published on 1719, actually 25th April. So the first edition credited the work's protagonist Robinson Crusoe as its author, leading many readers to believe he was a real person, and the book a travelogue of true incidents. Conventional and didactic in form, the book is presented as an autobiography of the title character, whose birth name is Robinson Crusoe, a castaway who spends 28 years on a remote tropical desert island near the coast of Venezuela and Trinidad, encountering cannibals, captives, and mutineers before ultimately being rescued. The story has been thought to be based on the life of Alexander Selkirk, a Scottish castaway who lived for 4 years on a Pacific island called Macetera, now part of Chile, which was renamed Robinson Crusoe Island in 1966. Despite its simple narrative style, Robinson Crusoe was well received in the literary world and is often credited as marking the beginning of realistic fiction as a literary genre. It is generally seen as a contender for the first English novel, which I have told you already. Before the end of 1719, the book has already run through 4 editions, and it has gone on to become one of the most widely published books in history, spawning so many imitations not only in literature but also in film, television, and radio, that its name is used to define a genre, the Robinsonade, which is sometimes described simply as a desert island story or a castaway narratives. সো আমরা দেখি এখানে আমরা কি কি ইনফরমেশন পেলাম যে রবিনসন ক্রুসো এই বইটা আসলে পাবলিশ হয়েছে 1719 সালের 25শে এপ্রিল, এবং এই বইটা পাবলিশ হওয়ার পর থেকে এত বেশি পরিমাণে জনপ্রিয় হয় যে ওই একই বছরে এপ্রিল মাসে পাবলিশ হওয়ার পরে একই বছর এটাকে 4বার পুনরায় ছাপানো লেগেছে, মানে হচ্ছে 4টা ডিফারেন্ট এডিশন এটার বের হয়ে গেছে, এবং তখন থেকেই প্রত্যেক বছর এটার অসংখ্য এডিশন আসলে বের হচ্ছে। একই সাথে শুধুমাত্র এটা বইতে আর সীমাবদ্ধ নেই, এটাকে নিয়ে হচ্ছে টেলিভিশনে ড্রামা হয়েছে, তারপরে হচ্ছে মুভি তৈরি করা হয়েছে, রেডিওতে এটা ডেসক্রাইব করা হয়েছে। সো এটার আসলে বিভিন্ন মিডিয়াতে এটাকে বিভিন্নভাবে ইউজ করা হয়েছে। তো প্রথম যখন পাবলিশ হয় এটা মানে এটার অথর হিসেবে রবিনসন ক্রুসো নামক একজন ব্যক্তিকে বলা হয়েছিল, অ্যান্ড এজ এ রেজাল্ট সবাই মনে করেছিল যে এটা হয়তোবা একটা সত্যিকারের কোনো ধরনের ভ্রমণ অভিজ্ঞতা থেকে লেখা হয়েছে, মানে রবিনসন ক্রুসো একজন সত্যিকারের ব্যক্তি, এবং উনি হয়তো সত্যি সত্যি এরকম হচ্ছে একটা আইল্যান্ডে অনেকদিন ছিলেন, অ্যান্ড দ্যাটস ওয়াই এটাকে অনেক বেশি রিয়েলিস্টিক ভাবে হচ্ছে পাঠকরা গ্রহণ করেছিল। পরবর্তীতে আমরা দেখি যে এই এই যে বইটা আসলে ইটস কাইন্ড অফ কনফেশনাল এন্ড ডাইডাক্টিক ফর্ম, মানে কেউ একজন তার নিজস্ব অভিজ্ঞতার কথা অনেকটা ডায়েরির আকারে এখানে হচ্ছে বর্ণনা করে যাচ্ছে, এবং বর্ণনাটা এত বেশি বাস্তবসম্মত যে মনে হচ্ছে যে সত্যি সত্যি একজন ব্যক্তি সেটা হচ্ছে লিখছে। এবং এটা যে প্রথম যে আমরা দেখি যে রবিনসন ক্রুসোর আসলে অরিজিনাল নাম হচ্ছে রবিনসন ক্রুজনার, বিকজ তার বাবার নাম হচ্ছে, বাবার টাইটেল হচ্ছে ক্রুজনার, এবং সে প্রায় 28 বছর একটা ভেনেজুয়েলা এবং ত্রিনিদাদের কাছাকাছি একটা আইল্যান্ডে, যেটা আসলে টোটালি ডেজার্ট, এবং ওই আইল্যান্ডে সে একা একা 28 বছর কাটিয়েছে। পুরোপুরি একা না, শেষের দিকে সে সঙ্গী একজন পায়, এবং ওইখানে তার নরখাদকদের সাথে দেখা হয়েছে, তারপরে ক্যাপটিভদের সাথে দেখা হয়েছে, জাহাজের বিদ্রোহীদের সাথে দেখা হয়েছে, এবং অনেক ঝড় ঝঞ্ঝা অনেক কিছু কাটানোর পরে শেষ পর্যন্ত তাকে এখান থেকে উদ্ধার করা হয়েছে। তো দেখা যায় ঘটনাটা আসলে একেবারে কাল্পনিক ছিল না, কারণ আলেকজান্ডার সেলকার্ক নামক একজন স্কটিশ ব্যক্তি, তিনি আসলে ঘটনাচক্রে এরকম 4 বছর প্যাসিফিক আইল্যান্ডে, প্যাসিফিক একটা আইল্যান্ডে, সেটা হচ্ছে মাসেটিয়ারা নামক একটা আইল্যান্ডে উনি এরকম একা একা দিন কাটিয়েছিলেন 4 বছর। এবং এটা থেকেই আসলে আমাদের ড্যানিয়েল ডিফো উনি হচ্ছে ইন্সপায়ার্ড হয়েছিলেন এই ঘটনা থেকে, এবং সেটাকে উনি ওনার নিজের আহ এটার সাথে হচ্ছে নিজের কল্পনা শক্তিকে ব্যবহার করে আরো সুন্দরভাবে পরবর্তীতে রবিনসন ক্রুসো লেখেন। তো যাই হোক, এই মাসেটিয়ারা যে আইল্যান্ডটা সেটা বর্তমানে চিলির একটা অংশ। হ্যাঁ, এবং চিলি সেই অংশের বর্তমান নাম কিন্তু রবিনসন ক্রুসো আইল্যান্ড, যেটার নামকরণ করা হয় 1966 সালে। তো আমরা দেখি যে 1719 সালের, আমি আগেই বলেছি যে 1719 সালে এই বইয়ের অলরেডি 4টা এডিশন বের হয়ে গিয়েছিল, এটা এত বেশি বার,
এটাকে মানে মানুষ হচ্ছে এটাকে কিনেছে এবং এইটাকে দিয়ে হচ্ছে টোটালি একটা নতুন জানরা ইংলিশ লিটারেচার স্টার্ট হয়, সেটার নাম করা হয়েছে রবিনসনেট। হোয়াট ইজ রবিনসনেট অ্যাকচুয়ালি? দিস ইজ এ কাইন্ড অফ জানরা যেখানে বেসিক্যালি কোনো একটা ডেজার্ট আইল্যান্ড স্টোরি অথবা কোনো একজন কাস্টাওয়ের নেরেটিভ হচ্ছে বর্ণনা করা হয়। So, as we are discussing about Robinson, let us discuss something more, that what are the themes of Robinson? In the view of Dublin-born novelist James Joyce, Robinson Crusoe is a symbol of the British Empire. He is the true prototype of the British colonist. He has said that. In the archetypical Robinsonette, the protagonist is suddenly isolated from the comforts of civilization, usually shipwrecked and or marooned on a secluded and uninhabited island. He must improvise the means of his survival from the limited resources at hand. So here we are seeing the themes. These are isolation, a new beginning for some of the characters, self-reflection, encounter with natives or apparent natives, commentary on society. তো আমরা এখানে দেখি যে রবিনসনের টাইপের যেসব উপন্যাস, মানে রবিনসন হচ্ছে একটা আসলে লিটারারি জনরা, এবং এই টাইপের উপন্যাসের বৈশিষ্ট্য কি? এই টাইপের উপন্যাসের বৈশিষ্ট্য হচ্ছে আইসোলেশন। প্রথমত যে ক্যারেক্টার সে সাডেনলি সোসাইটি থেকে বা সিভিলাইজেশন থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। সে হয়তোবা কোনো একটা ডেজার্ট আইল্যান্ডে অথবা একটা ভার্জিন প্ল্যানেটে একা একা বসবাস করে। সেখানে তার জন্য একটা নতুন জীবনের শুরু হয়। সেখানে সে তার নিজের জীবন, তার কৃতকর্মের কথা চিন্তা করে, তার নিজের সেলফ রিফ্লেকশনটা বারবার এখানে ফুটে আসে। রবিনসন ক্রুসো উপন্যাসে আমরা দেখবো যে কিভাবে রবিনসন ক্রুসো তার টোটাল জীবন নিয়ে বারবার সেই আইল্যান্ডে একা একা বসে হচ্ছে চিন্তা ভাবনা করেছে যে কেন সে তার বাবার কথা শুনেনি, কেন তারপরে রিলিজিয়ন সম্পর্কে তার যে নতুন ধ্যান ধারণা ক্রিয়েট হয় সেটাও হচ্ছে আমরা ওইখানে দেখি। এছাড়া ওইখানে এনকাউন্টার্স উইথ নেটিভস অর অ্যাপার নেটিভস, মানে হচ্ছে স্থানীয় লোকজনের সাথে তাদের দেখা হয় এবং সোসাইটি নিয়েও তারা বিভিন্ন ধরনের কমেন্টারি করে। এবার এই রবিনসন ক্রুসো সম্পর্কে হচ্ছে বিখ্যাত নোবেলিস্ট জেমস জয়েস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এটা আসলে একটা সিম্বল অফ ব্রিটিশ এম্পায়ার। এই জন্যই আসলে রবিনসন ক্রুসো এত বেশি গুরুত্বপূর্ণ, এবং ক্রুসো সম্পর্কে বলা হয়েছে যে তিনি আসলে একজন ব্রিটিশ কলোনিস্টের একটা ট্রু স্পেসিমেন বা প্রোটোটাইপ বলা চলে। তো এই বইয়ে অনেকগুলা ক্যারেক্টার আছে, যদিও আমরা জানি যে রবিনসন ক্রুসো একা বসবাস করতো। তো এই ক্যারেক্টারদের মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা ক্যারেক্টার এখানে আমরা দেখি যে ফার্স্ট অফ অল রবিনসন ক্রুসো, হি ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নভেল and he is the person who gets shipwrecked, and then he has Friday with him later, and he is actually the servant, actually the slave of Robinson Crusoe. Then we see Jury, former servant to Crusoe, and is later given to the Portuguese sea captain as an indentured servant. Then there is the widow. Then there is a Portuguese sea captain who helps save Robinson Crusoe from slavery. He is very generous and close with Crusoe, helps him with his money and plantation. Then there is the Spaniard, and the Spaniard was rescued by Robinson Crusoe and helps him escape his island. Then there is Robinson Crusoe's father. He was a merchant. Then we are going to discuss a little summary about of Robinson Crusoe. And Crusoe, the family name corrupted from the German name Krishner, set sail from Kingston upon Hull on a sea voyage in August 1651 against the wishes of his parents, who wanted him to pursue a career in law. After a tumultuous journey, after a tumultuous journey where his ship is wrecked in a storm, his desire for the sea remains so strong that he sets out to sea again. This journey too ends in disaster as the ship is taken over by the sail pirates and Crusoe is enslaved by a Moor. 2 years later, he escaped in a boat with a boy named Zuri. A captain of a Portuguese ship off the west coast of Africa rescues him. The ship is en route to Brazil. Crusoe sells a jewelry to the captain. With the captain's help, Crusoe procures a plantation. Years later, Crusoe joins an expedition to bring slaves from Africa, but he is shipwrecked in a storm about 40 miles out of the sea on an island near the Venezuela coast, which he calls the Island of Despair. Near the mouth of the Orinoco River on 30th September 1659, he observed the latitude as 9 degrees and 22 minutes north. He sees penguins and seals on his island. As for his arrival there, only he and 3 animals, the captain's dogs and 2 cats, survive the shipwreck. Overcoming his despair, he fetches arms, tools, and other supplies from the ship before it breaks apart and sinks.
He builds a fenced inhabited near a cave which he excavated by making marks in a wooden cross. He creates a calendar by using tools salvaged from the ship and some which he makes himself. He hunts, grows barley and rice, dries grapes to make raisins, learns to make pottery and raises goats. He also adopts a small parrot. He reads the Bible and becomes religious, thanking God for his faith in which nothing is missing but human society. তো এখানে আমরা দেখি যে রবিনসন ক্রুসো ছিলেন অনেকটা বলা যায় যে তার বাবা সম্ভবত জার্মান অরিজিনের ছিলেন ক্রুজনার এবং আহ, তার নামের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ক্রুসো। তো উনি 1651 সালে আগস্ট মাসে প্রথম হচ্ছে সেল করেন সমুদ্রের উদ্দেশ্যে এবং তার বাবা মায়ের কিন্তু টোটালি এটাতে কোনো মত ছিল না, কেননা রবিনসন ক্রুসোকে নিয়ে তার বাবার অনেক আশা ছিল যে সে হয়তোবা একজন লইয়ার হবে। কিন্তু দেখা যায় যে তার প্রথম জার্নিতেই, যদিও সে তার বাবা মায়ের অবাধ্য হয়ে জার্নিটা করে এবং এই প্রথম জার্নিতে তার শিপরেক হয়। তো যাই হোক তারপরেও কিন্তু সাগরের প্রতি তার ভালোবাসা ছিল অদম্য। পরবর্তীতে সে আবার আরেকটা জার্নিতে যায় এবং সেই জার্নিতেও দেখা যায় যে পাইরেটরা আহ শিপটাকে হচ্ছে দখল করে নেয় এবং রবিনসন ক্রুসোকে মুরদের কাছে বিক্রি করে দেওয়া হয়। সেখান থেকে অনেক কষ্ট করে 2 বছর পরে সে আরেকজন স্লেভকে নিয়ে কোনো মতে সেখান থেকে হচ্ছে পালায়। একজন পর্তুগিজ শিপ ক্যাপ্টেন হচ্ছে তাকে উদ্ধার করেন। সেই পর্তুগিজ শিপ ক্যাপ্টেন তাকে পরবর্তীতে অনেক সাহায্য করেন। সে তার সাহায্যে ব্রাজিলে যায়, সেখানে গিয়ে সে হচ্ছে ব্যবসাপাতি করে, তার অনেক টাকা পয়সা হয় এবং এই পর্যায়ে সে থামতে পারতো, কিন্তু আরো বেশি লোভের কারণে দেখা যায় পরবর্তীতে সে চিন্তা করে যে সে আফ্রিকা থেকে আরো স্লেভ কিনে আনবে। তো এই জন্য সে জার্নি করে, কিন্তু দেখা যায় ভেনেজুয়েলা এবং ত্রিনিদাদ কোস্টের কাছে একটা জায়গায় আহ 1659 সালের 30শে সেপ্টেম্বর আবার তার শিপরেক্ট হয় এবং এই পর্যায়ে সে একটা আইল্যান্ডে একা, শুধুমাত্র সে, দুটো বিড়াল এবং একটা কুকুর ছাড়া তার শিপে কেউ বেঁচে থাকে না, শুধুমাত্র এই মানে কয়জন বেঁচে থাকে। তো যাই হোক, তো সে একটা আইল্যান্ডে নামে। সেই আইল্যান্ডে বেসিক্যালি পেঙ্গুইনস এবং সিলস ছিল এবং কোনো মানুষ সে দেখতে পায় না, বিরাট একটা আইল্যান্ড। তো এখানে সে সেই ভাঙা শিপটা থেকে, এটা ডুবে যাওয়ার আগে কোনো মতে সে বেশ কিছু জিনিসপত্র এবং আদার সাপ্লাইজ সে এটা থেকে উদ্ধার করে এবং ওইখানে সে একটা কেইভে সে একটা তার বাসস্থান তৈরি করার চেষ্টা করে। তারপরে আমরা দেখি যে সে ক্যালেন্ডারে দিন গণা শুরু করে যে কতদিন হলো সে এখানে এসেছে, কতদিন ধরে বাস করছে এবং মনের মধ্যে তার একটা আশা যে কেউ না কেউ হয়তো তাকে রেস্কিউ করবে। যাই হোক, বছরের পর বছর ধরে সে এখানে কিন্তু খালি হাতে বসে থাকে না। সে বার্লি এবং রাইস গ্রো করা শুরু করে, তারপরে হচ্ছে গ্রেপের মানে আঙ্গুরের রস নেওয়া শুরু করে, আঙ্গুর আঙ্গুর শুকানো শুরু করে। তারপরে দেখা যায় যে সে বিভিন্ন ধরনের ছোট পাত্র বানানো শুরু করে, একই সাথে যে ছাগল পালে। এভাবে সে কন্টিনিউয়াসলি নিজেকে ব্যস্ত রাখে নানান কাজে। তো এখানে সে তার শিপ থেকে একটা বাইবেলও উদ্ধার করেছিল। বাইবেলটা পড়ে ধর্ম সম্পর্কে তার গভীর একটা চিন্তা ভাবনা তার মধ্যে জাগ্রত হয় এবং সবকিছুর পরে সে তার মধ্যে যদিও হতাশা কাজ করে, যেহেতু সে সোশ্যাল যে জীবন সেটা থেকে টোটালি ডিসকানেক্টেড, তারপর সে কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দেয় যে কারণ যে জীবন সে পেয়েছে সেটা নিয়ে সে খুব একটা অসন্তুষ্ট না। এই শুধুমাত্র তার একটাই ল্যাকিংস যে সে হচ্ছে হিউম্যান সোসাইটি থেকে টোটালি আলাদা। তো এইভাবে রবিনসন ক্রুসো যদিও সে একটা ডেসপায়ার মধ্যে পড়ে গিয়েছিল, ডেসপায়ারের মধ্যে, কিন্তু তারপরেও কিন্তু সে টোটালি অনেক বেশি একজন পরিশ্রমী মানুষ হওয়ার কারণে সে তার নিজস্ব জীবন নিয়ে টোটালি ব্যস্ত হয়ে পড়ে। More years pass and Crusoe discovers native cannibals who occasionally visit the island to kill and eat prisoners. At first, he plans to kill them for committing an abomination but later realizes he has no right to do so as the cannibals do not knowingly commit a crime. He dreams of obtaining one or two servants by freeing some prisoners. When a prisoner escapes, Crusoe helps him, naming his new companion Friday after the day of the week he appeared. Crusoe then teaches him English and converts him to Christianity. After more natives arrive to partake in the cannibal feast, Crusoe and Friday kill most of the natives and save two prisoners. One is Friday's father and the other is a Spaniard, who informs Crusoe about other Spaniards shipwrecked on the mainland. A plan is devised wherein the Spaniard would return to the mainland with Friday's father and bring back the others, build a ship, and sail to his Spanish port. Before the Spaniards return, an English ship appears. Mutineers have commandeered the vessel and intend to maroon their captain on the island. Crusoe and the ship's captain strike a deal in which Crusoe helps the captain and the loyal sailor retake the ship. With their
ringleader executed by the captain, the mutineers take up Crusoe's offer to be marooned on the island rather than being returned to England as prisoner to be hanged. Before embarking for England, Crusoe shows the mutineers how he survived on the island and states that there will be more men coming. Crusoe leaves the island 19 December 1686 and arrives in England on 11 June 1687. He learns that his family believed him dead. As a result, he was left nothing in his father's will. Crusoe departs for Lisbon to reclaim the profits of his estate in Brazil, which has granted him much wealth. In conclusion, he transports his wealth overland to England from Portugal to avoid traveling by sea. Friday accompanies him and en route they endure one last adventure together as they fight off Flemish wolves while crossing the Pyrenees. তো এখানে আমরা দেখি যে ক্রুসো এখানে আরো অনেক বছর কাটায় এবং এই পর্যায়ে সে আবিষ্কার করে যে এই দ্বীপে মাঝে মাঝে নরখাদকরা আসে। তারা কেন আসে? তারা অন্য একটা দ্বীপে থাকে মেইন এবং সেখান থেকে তারা হচ্ছে প্রিজনারদেরকে, তাদের যারা প্রিজনার সেই প্রিজনার বা কয়েদিদেরকে তারা এখানে নিয়ে আসে এবং এগুলাকে মেরে খেয়ে ফেলে। তো ক্রুসো প্রথমে ভাবে যে এদের সবাইকে এই হেইনিয়াস ক্রাইম দেখে সে ভাবে যে এদেরকে সে হত্যা করবে। পরবর্তীতে সে ভাবে যে একজন রিলিজিয়াস খ্রিস্টান হিসেবে সে আসলে কাউকে হত্যা করতে পারে না। তো যাই হোক শেষ পর্যন্ত সে ঘটনাচক্রে সে দেখে যে একজন প্রিজনার এসকেপ করে এবং ওই ক্যানিবালদের কাছ থেকে ক্রুসো তাকে হেল্প করে এবং যেহেতু শুক্রবারে সে ওই ছেলেটিকে পায় এই জন্য তার নাম রাখে ফ্রাইডে। ফ্রাইডে স্বাভাবিকভাবে ক্রুসো যেহেতু ফ্রাইডের জীবন বাঁচিয়েছে তো ফ্রাইডে হচ্ছে ক্রুসোর প্রতি খুবই ভক্ত হয়ে পড়ে। ক্রুসো তাকে ইংরেজি শিখায়, তার কালচার সম্পর্কে অনেক কিছু জানায়। সবচেয়ে বড় কথা ক্রুসো হচ্ছে তাকে খ্রিস্টিয়ানিটিতে কনভার্ট করে। পরবর্তীতে আমরা দেখি যে এভাবে ক্যানিবালরা প্রায় প্রায়ই সেই দ্বীপে আসতো এবং আরেকদিন ক্রুসো আরো দুজনকে এভাবে বাঁচায়। এদের একজন আবার ঘটনাচক্রে দেখা যায় ফ্রাইডের ফাদার এবং আরেকজন ছিল একজন স্পেনিয়ার্ড। তো সেই স্পেনিয়ার্ডের কাছে ক্রুসো জানতে পারে যে আরো বেশ কিছু স্পেনিয়ার্ড হচ্ছে মেইনল্যান্ডে বসবাস করছে। এই পর্যায়ে আমরা দেখি যে একটা ইংলিশ শিপ এখানে আসে এবং সেই ইংলিশ শিপে এতদিন কিন্তু কেউ আসে না, হঠাৎ করে একটা ইংলিশ শিপ সেই জায়গায় হচ্ছে অ্যাপিয়ার হয় এবং এই ইংলিশ শিপ আসলে ঘটনাচক্রে আসছে কিভাবে? ইংলিশ শিপের যে কমান্ডার বা ইংলিশ শিপের যে মূল নাবিক ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, তো তাকে হচ্ছে তার বিরুদ্ধে বিদ্রোহ করে কিছু দুরন্ত নাবিক তাকে হচ্ছে নিয়ে এখানে হচ্ছে নিয়ে আসছে যে ক্যাপ্টেনকে তারা এখানে ফেলে রেখে তারা চলে যাবে। তো যাই হোক ক্রুসোর হেল্পে ওই ক্যাপ্টেন শেষ পর্যন্ত ওই যে রিং লিডার যে ছিল তাকে হত্যা করেন এবং মিউটিনিয়ারদেরকে পরাজিত করেন এবং তার নিজের শিপের দখল নিয়ে ফিরে পান। ক্রুসোকে এই জন্য তিনি হচ্ছে নিয়ে যান ইংল্যান্ডে এবং ক্রুসো হচ্ছে বাকি মিউটিনিয়ারদেরকে বলে যে তোমাদেরকে চাইলে আমরা ইংল্যান্ডে নিয়ে যেতে পারবো ধরে বেঁধে, সেখানে নিয়ে অবশ্যই তোমাদেরকে বিদ্রোহ করার দায়ে তোমাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হবে, আর চাইলে তোমরা এখানেও থেকে যেতে পারো। তো নাবিকরা ওই যারা মিউটিনিয়ার ছিল তারা ওইখানেই থেকে যায়। ক্রুসো তাদেরকে শেখায় যে কিভাবে সে আইল্যান্ডে সার্ভাইভ করেছে এবং সেটাও বলে যে আরো মানুষজন এখানে আসবে। তো এভাবেই একটা ডেজার্টেড আইল্যান্ড আস্তে আস্তে সেখানে হচ্ছে ইংলিশ মানুষজন বা বলা যায় যে ভিন্ন দেশের মানুষজন দিয়ে সেটা পূর্ণ হয়ে যায়। এভাবেই আসলে কলোনি স্থাপন হয়। তো এই জন্যই জেমস জয়েস এটাকে বলেছেন যে এই বইটা আসলে ব্রিটিশ এম্পায়ারের একটা পারফেক্ট এক্সাম্পল। পরবর্তীতে কোনো একটা ক্লাসে কলোনিয়ালিজম কিভাবে হচ্ছে এই বইতে প্রিভেইল করে সেটা নিয়ে হচ্ছে আমরা ডিটেল ডিসকাস করব। তো আমরা দেখি যে 1686 সালে প্রায় 28 বছর পরে ক্রুসো রওনা দেয় এই আইল্যান্ড থেকে এবং সে যখন 1687 সালে তার দেশে পৌঁছায় সে গিয়ে দেখে যে তার জন্য তার বাবা কিচ্ছু রেখে যাননি। কেন? কারণ তিনি ভেবেছেন যে তার এই সন্তান হয়তো শিপ রেখে আসলে মারা গিয়েছে। তো যাই হোক ক্রুসো কিন্তু ব্রাজিলে তার বড় একটা প্লান্টেশন ছিল, সেখানে অলরেডি তার স্টেট থেকে ভালো ইনকাম হচ্ছে। ক্রুসো সেখানে যায়, তার টাকা পয়সা সে উদ্ধার করে এবং সে এবং ফ্রাইডে তখনও কিন্তু ব্যবসা চালাচ্ছিল। তো যাই হোক আজকের এই ক্লাসে তাহলে আমরা কি কি ডিসকাস করলাম? We have discussed about Daniel Defoe. I gave a short introduction of Robinson Crusoe, the novel. Then we talked about Robinson, a special genre based on Robinson Crusoe, and then we talk about the characters of the novel, and I try to discuss a summary of Robinson Crusoe in short. Actually, this one is a very large novel, and you will find so many chapters, and there are so many topics to discuss. But as we have small time in our hand, that's why I discussed the summary in short. I hope you will read the main text that will help you
to understand the full novel in a better way. And as this is actually a very nicely written book, you will enjoy the book ultimately, because there are so many characters and there are so many things to be enjoyed, and I hope you will enjoy that. So that's why I will advise you to read the whole text, and if you do not understand anything, you can ask me questions. So hope you have enjoyed my today's class. uh, Thank you all.